প্রিয় দর্শক ও সুধী, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি অ্যাস্ট্রো ফার্মা প্রেজেন্টস ওয়ার্ল্ড অ্যাজমা ডে উপলক্ষে বিশেষ আয়োজন অ্যাজমা টক উইথ ডক্টর এস আব্দুল্লাহ আল মামুন, পাওয়ার্ড বাই মন্ট্রিল অ্যারোফ্লো ডকোপা অনুষ্ঠানটিতে। দর্শক, আপনার অ্যাজমা এবং অ্যাজমা সংক্রান্ত যে কোনো সমস্যা এবং তার সমাধান নিয়ে আপনাদের সাথে থাকছি আমি ডক্টর মলিক, এবং আমাদের সাথে বরাবর মতোই থাকছেন বিশেষজ্ঞ ডাক্তার। আমাদের আজকের আলোচনার বিষয় অ্যাজমা ও সিওপিডি। আমরা কতটুকু জানি? আমরা যখন এই দুটো টার্ম শুনি আমরা মনে করি হয়তো বা অ্যাজমারই পরবর্তীতে সিওপিডি হয়, অথবা সিওপিডির আর্লি স্টেজ হয়তো বা অ্যাজমা। এই দুটোর সাথে আমাদের কিছু কনফিউশন আছে। আমরা আসলে সবসময় চেষ্টা করি এই প্রোগ্রামগুলোর মাধ্যমে এই ধরনের কনফিউশন গুলোকে দূর করার জন্য, এবং কোনটা থেকে কোনটার ভয়াবহতা কতটুকু হতে পারে বা এগুলোকে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি, এবং সেই সাথে ভালোভাবে ম্যানেজমেন্ট করে বা চিকিৎসা নিয়ে কিভাবে সুস্থ থাকতে পারি লাইফ লং, সেই বিষয়গুলোই আসলে আমাদের মূল লক্ষ্য এই ওয়ার্ল্ড অ্যাজমা ডেতে। আমাদের আজকে যে বিষয়টা আমরা রেখেছি অ্যাজমা ও সিপিডি, এবং এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে ফেসবুকের হেলথ টক পেজে জয়েন করেছেন অত্যন্ত সুনামধন্য ডক্টর আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড কোঅর্ডিনেটর, রেসপিরেটরি মেডিসিন ডিপার্টমেন্ট, এভারকেয়ার হসপিটাল। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি হেলথ টক ফেসবুক পেজ থেকে সম্প্রচার করা হচ্ছে। আপনারা চাইলে অ্যাজমা এবং সিওপিডি সংক্রান্ত যে কোনো ধরনের প্রশ্ন আমাদের কমেন্ট বক্সে করতে পারেন। আমরা পরবর্তী প্রোগ্রামে চেষ্টা করবো আপনাদের এই উত্তরগুলো দেওয়ার জন্য। চলুন দর্শক, আজকে আলোচনা শুরু করা যাক। আমি শুরুতে স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, স্যার, আমাদের এই হেলথ টক পেজে এসে জয়েন করার জন্য। স্যার, হ্যাঁ, ধন্যবাদ ডক্টর মলি আপনাকে এবং এই আমাদের দর্শক শ্রোতাকে আমি আজকের আমাদের আলোচনাটা শোনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং তারা অবশ্যই উপকৃত হবে যদি তার মনোযোগ সহকারে এগুলো শুনে থাকে। অনেক ধন্যবাদ স্যার। স্যার, প্রথমে যে প্রশ্নটা আমার থাকছে আজকে অ্যাজমা ও সিওপিডি নিয়ে, সেটা হচ্ছে যে আমরা দুটোকে আসলে কিভাবে সংজ্ঞায়িত করে পার্থক্য করতে পারি, যে আমরা আসলে কি অ্যাজমা ও সিওপিডি একই কিনা, এটা দিয়ে যদি প্রশ্নটা রাখি স্যার, যে দুটো কি একই জিনিস কিনা। অ্যাজমা সিওপিডি অবশ্যই একই না, বরং দুটা আলাদা এন্টাইটি এবং একটা আর একটা ওভারল্যাপ করতে পারে। কোনো কোনো ক্ষেত্রে এটাকে আমরা বলি অ্যাজমা সিওপিডি ওভারল্যাপ। একই মানুষের দুটো অসুখই থাকতে পারে। যেমন ধরুন, আমরা জানি অ্যাজমা এমন একটা কন্ডিশন, অ্যাজমাকে যদি আমরা একটা অসুখ না বলে একটা কন্ডিশন বা স্ট্যাটাস বলি সেটাই বুঝতে সুবিধা হবে। যেটা একটা মানুষ যেটা ইনহেরিট করে তার মা অথবা বাবা থেকে, যেটা ব্রঙ্কিয়াল হাইপার রেসপন্সিভনেস যার থাকে, এই ব্রঙ্কিয়াল হাইপার রেসপন্সিভনেসটাই তার ব্রঙ্কোকনস্ট্রিকশনের কারণ হয়ে দাঁড়ায় ইন ডিউ টু ট্রিগার ফ্যাক্টর। সো এটা নিয়ে সে লাইফ লিড করে। সে ছোট থেকে একদম মার পেট থেকে জন্ম নেওয়ার হয়তো ৬ মাস বা ১ বছর বা ২ বছর পর থেকে ম্যানিফেস্টেড হলো এবং সে লাইফ টাইম এটা নিয়ে আছে। যদি কখনো তার হঠাৎ প্রচন্ড শ্বাসকষ্ট হয় তখন এটাকে আমরা বলবো অ্যাজমা অ্যাটাক। অ্যাটাক ছাড়া যদি আমরা অ্যাটাক শব্দটা কেটে দিই, শুধু অ্যাজমা বলতে যেটা বোঝায় সে ব্রঙ্কিয়াল হাইপার রেসপন্সিভনেস টা নিয়ে সে স্বাভাবিক জীবনযাপন করে যাচ্ছে। কোনো অসুবিধা হচ্ছে না। কোনো ট্রিগার আসলেই তখন তার এটা হয়তো কনস্ট্রিকশন করে। এছাড়া তার যে সিম্পটম গুলো হাঁচি, সর্দি, নাক বন্ধ থাকা, আই ইচিং, নোজ ইচিং, এগুলো যেহেতু অ্যালার্জিক সিম্পটম এগুলো তার থাকছে এবং এটা নিয়ে সে লাইফ লিড করতেছে। এই মানুষটাই ধরুন সে আবার একটা পর্যায়ে এসে এনভায়রনমেন্টাল এক্সপোজার, এনভায়রনমেন্টাল যে পলিউশন, এনভায়রনমেন্টাল ডাস্ট, এগুলো এক্সপোজার এ পড়তেছে। প্লাস স্মোক করছে। ২০ বছর বা ১৮ বছর বয়স থেকে সে স্মোক শুরু করলো। করে এক পর্যায়ে তার বয়স ৩০, ৪০, ৪৫, ৫০ এই পর্যায়ে চলে আসলো। তাহলে একটা নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ার পরে তার যে শ্বাসনালীটার যে ক্ষতি হবে ডিউ টু ক্রনিক স্মোকিং, যেটা 20 প্যাক ইয়ার এর পরে হয়ে থাকে, সেটা হলো ব্রঙ্কো কনস্ট্রিকশনটা পার্মানেন্টলি একটা ব্রঙ্কিয়াল ন্যারোইং বা এয়ারওয়েটা তার ন্যারো হয়ে আসবে। এর ফলে সে একটু সবসময়ের জন্য একটা শ্বাসকষ্ট বোধ করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যার অ্যাজমা নেই এমন একটা মানুষ সে ধূমপান করলো। তার অ্যাজমা কোন প্রিভ্যালেন্স, হুম। অ্যাজমার কোনো তার আ সিম্পটম নেই বা অ্যাজমার হিস্ট্রি নাই। সে স্বাভাবিক মানুষ। তাই সে ধূমপান করলো ১৮ বা ২০ বছর বয়স থেকে। অথবা সে সিভিয়ার আ এনভায়রনমেন্টাল পলিউশন এর শিকার হলো। হয়ে তার একটা এয়ারওয়ে ইনফ্লামেশন, ক্রনিক ইরিটেশন, ইনফ্লামেশন অ্যান্ড ন্যারোইং ডেভেলপ করলো। সেটা হলো সিওপিডি বা ব্রঙ্কাইটিস। ব্রঙ্কাইটিস একটা নাম, সিওপিডির একটা অংশ ব্রঙ্কাইটিস, আরেকটাকে আমরা এমফাইসিমা বলি। তো দুটো মিলে তার এটা ডেভেলপ করলো। পাশাপাশি যে মানুষটার অ্যাজমা আছে সে আবার ধূমপান করার কারণে তারও কিন্তু সিওপিডি ডেভেলপ করলো। তাহলে এখন তখন ২য় যে মানুষটার অ্যাজমা আছে তার সিওপিডি ডেভেলপ করলো। ২ টা আলাদা এন্টিটি থাকবে, বাট একত্রে আমরা এটাকে অ্যাজমা সিওপিডি ওভারল্যাপ বলব। এইভাবেই আমরা পৃথিবীর পুরা জনসংখ্যাকে আমরা এভাবে ভাগ করতে পারি। হ্যাঁ? তো যারা এই কনফিউশন এ ভোগার কোনো কারণ নেই, যাদের অ্যাজমা নেই
কিন্তু যারা ধূমপান করেছে বা এনভায়রনমেন্টাল পলিউশনের শিকার তাদের কাশি বা শ্বাসকষ্ট হচ্ছে এবং লাং ফাংশন টেস্ট করে আমরা বুঝতে পারছি তার কষ্ট আছে এবং সেটা তারা সিওপিডি। আরেকটা হচ্ছে যাদের ধূমপানের হিস্ট্রি নেই অথবা এনভায়রনমেন্টাল পলিউশনের অতটা তারা এফেক্টেড না, কিন্তু তাদেরও শ্বাসকষ্ট, কাশি আছে, তারা হচ্ছে অ্যাজমা পেশেন্ট। বোথ অ্যাজমা এবং সিওপিডি দুটার ক্ষেত্রে কিন্তু সিম্পটম প্রায় একই, কাশি এবং শ্বাসকষ্ট। কিন্তু এই কাশি এবং শ্বাসকষ্টটাকে আবার বোঝার উপায় আছে। যারা চিকিৎসক, যারা মেডিকেল স্টুডেন্ট থেকে শুরু করে পরবর্তীতে চিকিৎসক হয়েছেন বা স্পেশালিস্ট বা স্পেশালি যারা পালমোনারি, তারা কিন্তু সবাই এই জিনিসটা ১ম থেকেই বুঝে আসেন যে অ্যাজমা এবং সিওপিডির ডিফারেন্সটা আমরা কিভাবে করব। আমরা যদি সিম্পলি যদি স্মোকিং হিস্ট্রি দিয়ে যদি শুধু চিন্তা করি, যাদের স্মোকিং হিস্ট্রি নাই, নন স্মোকার বা যাদের বায়োমাস ফুয়েলে এক্সপোজার নাই ফিমেল যারা, তাদের ক্ষেত্রে আমরা যদি কাশি বা শ্বাসকষ্ট হয় এবং লাং ফাংশন টেস্ট করে যদি আমরা তাদের ব্রঙ্কো-কনস্ট্রাকশন হিস্ট্রি পাই, তাদের ক্ষেত্রে আমরা যেমন অ্যাজমা বলবো। যাদের ক্ষেত্রে আমরা স্মোকিং হিস্ট্রি আছে, এনভায়রনমেন্টাল পলিউশন, বায়োমাস ফুয়েল এক্সপোজার আছে, তাদের ক্ষেত্রে আমরা সিওপিডি বলবো। অ্যাজমার ক্ষেত্রে যে শ্বাসকষ্টটা এটা ক্ষণস্থায়ী। শ্বাসকষ্ট হলো, আবার সে ভালো হয়ে গেল। আবার অনেকদিন পরে যা হলো। এবং সে একটা ব্রঙ্কো ডাইলেটর ব্যবহার করা মাত্রই তার কিছুক্ষণের মধ্যে শ্বাসকষ্ট চলে গেল। সে সম্পূর্ণ নরমাল। মনে করল যে আমার কষ্ট ভালো হয়ে গেছে, অ্যাজমা ভালো হয়ে গেছে। বাট সিওপিডি যে পেশেন্ট গুলো যাদের সিওপিডি ডেভেলপ করে যায়, স্টেজ 3, 4 এ চলে আসে, তারা কিন্তু অলওয়েজ শর্টনেস অফ ব্রিথিং করে। সে শ্বাসকষ্টের জন্য ওষুধ ব্যবহার করুক বা না করুক, ইনহেলার বা নেবুলাইজার নিক বা না নিক, একটু হয়তো কমবে কিন্তু অলওয়েজ তার একটা ব্রিথিং ডিফিকাল্টি থাকবে। বিশেষ করে সে হাঁটতে গেলে বা সিঁড়ি দিয়ে উপরে উঠতে গেলে সে শ্বাসকষ্ট বোধ করবে। অ্যাজমা পেশেন্টরা সাধারণত হাঁটতে গেলে বা সিঁড়ি দিয়ে উপরে উঠতে গেলে শ্বাসকষ্ট বরং এটা আরো বেটার ফিল করে না ক্ষেত্রে, বরং শুয়ে থাকলে, বসে থাকলে তাদের শ্বাসকষ্টটা বেশি হয়, রুমের মধ্যে থাকলে এটা হয়। সো দেখেন, শ্বাসকষ্ট দেখেও আমরা বুঝতে পারি। বয়সের ব্যাপারটা যাদের সাধারণত ছোটবেলা থেকেই থাকে অ্যাজমার ব্যাপারটা, চাইল্ডহুড থেকেই থাকে এবং মেয়ে এবং ছেলে দুটো প্রিপন্ডারেন্স এ থাকে। কিন্তু সিওপিডিটা আমাদের দেখা যাচ্ছে চাইল্ডহুড সাধারণত আনলাইকলি এমফাইসিমার একটা অংশ আছে যেটা 5% এর মতো, যেটা আলফা 1 অ্যান্টিডিপসিন ডেফিসিয়েন্সির জন্য। এটা বাদে মোস্ট অফ দ্যা ক্ষেত্রে সিওপিডিটা হয় 40 বা 45 এর তার উপরে। এবং আমাদের দেশে যেহেতু প্রিডমিনেন্টলি ফিমেলরাও যদি স্মোক করে তাদের হতে পারে, কিন্তু প্রিডমিনেন্টলি মেল করে এবং তাদেরই বেশি হয়ে থাকে সিওপিডিটা ফিমেলের চেয়ে। বাট অ্যাজমাটা কিন্তু সবার জন্য, মেল, ফিমেল, চাইল্ড সবার ক্ষেত্রে একরকম, সবার ক্ষেত্রেই অ্যাজমা অসুখটা থাকতে পারে। সো একটা ডিস্ট্রিবিউশন, সেক্স, এগুলো নিয়ে প্লাস হচ্ছে তার হিস্ট্রি এবং সবগুলো এত সহজে, এটা এত ক্লিয়ার কাট যে এটা না বোঝার কোনো কারণ নাই। এটা একটু চিন্তা করলেই এই ভুলটা কারো হবে না। সো আমি মনে করি না যে এটা নিয়ে কনফিউশন হবে। এবং এটার সাধারণ মানুষ, ডাক্তার হতে হবে না। সাধারণ মানুষকে যদি আমরা বুঝিয়ে দিই ব্যাপারটা কি, তাহলে তারা অ্যাজমা এবং সিওপিডি বুঝতে পারবে। এবং লাভ কি? পার্থক্যটা বোঝা। সিওপিডি, অ্যাজমা যে আলাদা অসুখ, তার লাভটা কি? ট্রিটমেন্ট অবশ্যই দুটোর আলাদা। দুটার দুটার ক্ষেত্রে মডালিটিস অফ ট্রিটমেন্টটা আলাদা। স্যার ট্রিটমেন্টের জি স্যার। জি স্যার, এই ট্রিটমেন্টের বিষয়টিতে আসতে চাচ্ছিলাম যে অনেক সময় অনেকে মনে করেন কি সিওপিডি তো মনে হয় ইনহেলার নিলে আমি ভালো হয়ে যাব, অথবা মানে অ্যাজমার মতো ট্রিটমেন্ট গুলো বোধহয় সিওপিডির জন্য দরকার। এই বিষয়টিতে যদি একটু স্যার বলেন। আর আরেকটা ব্যাপার তার আগে একটু স্যার জানতে চাচ্ছি যে অ্যাজমা বা সিওপিডি কে পার্থক্য করার জন্য আমরা ক্লিনিক্যালি কোনো টেস্ট করি কিনা, মানে ক্লিনিক্যাল কোনো টেস্টের মাধ্যম দিয়ে অ্যাজমা বা সিওপিডি কে ডিফারেন্সিয়েট করা সম্ভব কিনা স্যার, এটা যদি একটু আমাদের সাথে বলেন। টেস্ট করে অবশ্যই আমরা তো হিস্ট্রি রোগী দেখে তাকায়, রোগীর সাথে কথা না বলে রোগীর চেহারা দেখে আমরা ১ম একটা অনুমান করতে পারি যে এটা অ্যাজমা এবং সিওপিডি। তারপরে তার হিস্ট্রি নিলাম, সেখান থেকেও ক্লিয়ার হয়ে যায়। এরপরে পেশেন্টকে টাচ করা। আমি যদি ক্লিনিক্যালি বলতে যেটা বোঝাচ্ছেন, আমি যদি পেশেন্টকে এক্সামিন করি স্টেথো দিয়ে, তাহলে বোঝা যাবে যে এটা অ্যাজমা এবং সিওপিডি। বিশেষ করে তাদের ক্ষেত্রে যে লাং এক্সপানশন, লাংস এর যে ফাইন্ডিংস গুলো, ট্রাকিয়া ফাইন্ডিংস গুলো, এগুলো দিয়ে আমরা ক্লিনিক্যালি অবশ্যই আমরা আজমা না সিওপিডি সেটা বুঝতে পারবো। সিম্পলি তাহলে আপনার পেশেন্টকে দেখে, পেশেন্টের মেল না ফিমেল, এজ, সেক্স এটা দেখে যেমন বুঝতে পারতেছি, পেশেন্টের হিস্ট্রিতে বুঝতে পারতেছি, পেশেন্টকে এক্সামিন করে বুঝতে পারতেছি। তারপর আসে ল্যাব টেস্ট। ল্যাব টেস্টের মধ্যে যেমন আমাদের আছে, আমরা যে লাং ফাংশন টেস্টটা যেটা করি, সেই লাং ফাংশন টেস্ট করেও আমরা ডিফারেনশিয়েট করতে পারি রিভার্সিবিলিটি টেস্টের মাধ্যমে, যেটা অ্যাজমা এবং এটা সিওপিডি। তারপরে হলো আমরা চেস্ট এক্স-রে করলেও বোঝা যায় যে কোনটা অ্যাজমা বা কোনটা সিওপিডি। হ্যাঁ? সিটি স্ক্যান করলেও অনেকটা বোঝা যায় কোনটা অ্যাজমা বা কোনটা সিওপিডি। বুঝা যায়। এবং বিশেষ করে ব্লাডে যেমন আমরা অনেক সিম্পল অনেক জি স্যার। অ্যালার্জি টেস্টটা করি, আইজি লেভেলটা যদি আমরা দেখি, তাহলে দেখা যাবে যারা অ্যাজমা পেশেন্ট বা অ্যাজমা সিওপিডি ওভারল্যাপ, তাদের ক্ষেত্রে কিন্তু আইজি লেভেলটা অনেক বেশি থাকবে। শুধু যারা সিওপিডি হুম, তাদের ক্ষেত্রে নরমাল থাকবে। কাজে খুব সহজেই অ্যাজমা এবং সিওপিডি কে ডিমার্কেশন করা যায়। ডিফারেনশিয়েট করে। স্যার এখানে আরেকটা প্রশ্ন থেকে যাচ্ছে যে অ্যাজমা সিওপিডি তে একটা ওভারল্যাপিং থাকে, আমরা একোস বলি।
এই বিষয়টিতে স্যার যদি একটু আমাদেরকে একটু বলা যায় যে অনেকের যদি ২ টাই থাকে এরকম কি হয় কিনা? আ মানে এটা কি কোনদিন মানে এটা হয় কিনা এবং সেক্ষেত্রে আসলে কি তাদেরকে আমরা চিকিৎসা দিতে পারি কিনা ভালো? হ্যাঁ, যেমন অ্যাজমা, সিওপিডি ওভারল্যাপ যাদের থাকে, আর যাদের শুধু সিওপিডি থাকে, তাদের ক্ষেত্রে ট্রিটমেন্টটা একটু ডিফারেন্ট হবে। যাদের অ্যাজমা, সিওপিডি ওভারল্যাপ আছে তাদের ক্ষেত্রে আমরা হুম, কিছু রিভার্স কম্পোনেন্ট পাচ্ছি। তাদের ক্ষেত্রে যেমন হুম, হুম, ব্রঙ্কোডাইলেটর, স্টেরয়েড এগুলো কিন্তু অনেক ভালো কাজ করে এবং তাকে রিলিভ করানো যায়। দেখা গেল তার অ্যাজমার মাত্রাটা বেশি, সিওপিডিও আছে সাথে। কিন্তু হুম, আমরা অ্যাজমা প্রসারটা যেহেতু সাথে আছে, আমরা যদি তাকে শুধু সিওপিডি মনে করি না চিকিৎসা তেমন কারণ আমরা জানি সিওপিডি ট্রিটমেন্টের ক্ষেত্রে শুধু রিহ্যাবিলিটেশন ইস দ্যা মেইন ট্রিটমেন্ট। শুধু মে মে হুম, ট্রিটমেন্ট তেমন কোনো কাজ করে না সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে। কিন্তু অ্যাজমা পেশেন্টের ক্ষেত্রে ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টটা ইম্পোর্টেন্ট উইথ সাম ব্রিথিং এক্সারসাইজ। এছাড়া হুম, সিওপিডি হুম, পেশেন্ট মেইনলি রিহ্যাবিলিটেশন। আমরা ৫ টা ক্রাইটেরিয়া আন্ডারে হুম, সিওপিডি পেশেন্টের ট্রিটমেন্টটাকে যদি সাজাই, রিহ্যাবিলিটেশন বলবো সিওপিডি। সেটা হলো ১ নাম্বার তার মধ্যে একটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল যেখানে আমরা কিছু ঔষধ ব্যবহার করে থাকি। কেমিক্যাল বা ঔষধ ব্যবহার করেছি নেবুলাইজার, হুম, বক্সের। তার মধ্যে আবার দেখা গেল যে কোন ঔষধের ডিফারেন্সটাও আছে। সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং মূল হুম, ট্রিটমেন্টই বলতে পারেন অ্যান্টিবায়োটিক। যেটা অ্যাজমা পেশেন্টের ক্ষেত্রে মোটেই প্রয়োজন হয় না। অ্যান্টিবায়োটিকের। এবং সিওপিডি পেশেন্ট অ্যাকুইট এক্সাজারেশন আসে মানে ইনফেকশনের কারণে অ্যান্টিবায়োটিক লাগে। এছাড়া ব্রঙ্কোডাইলেটর, লং অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটর এবং আলাদা কিছু ব্রঙ্কোডাইলেটর আছে যেগুলোকে আমরা হুম, অ্যান্টিকোলিনার্জিক মাসকারেনিক রিসেপ্টর ব্লকার ব্রঙ্কোডাইলেটর বলি, সেগুলো কাজ করে। যেটা অ্যাজমা পেশেন্টের ক্ষেত্রে সালবিটামল বা সালমিটেরল, ফ্লুটিকেশন জাতীয় অনেকগুলো কাজ বেশি করে। কাজ করে। স্টেরয়েডের তেমন একটা রোল আ আমরা আ আ পাই না। যেটা অ্যাজমার ক্ষেত্রে সহজে আমরা আ স্টেরয়েড ব্যবহার করে থাকি। পেয়ে থাকি। সিওপিডি তেমন পাই না। এইভাবে আমরা মানে ডিফারেনশিয়েট করতে পারি ট্রিটমেন্ট। এছাড়া রিহ্যাবিলিটেশন আরো কয়েকটা পয়েন্ট আছে। যদি আমরা সময় পাই আমরা আলোচনা করব। অবশ্যই স্যার। স্যার এখানে একটা প্রশ্ন থেকে যায় যে অনেকের প্রশ্ন থাকে যে যাদের অ্যাজমা থাকে আর্লি স্টেজে তাদেরই কি পরবর্তীতে সিওপিডি ডেভেলপ করে কিনা? এটা কি মানে একটু আমাদেরকে শেয়ার করা যাবে কিনা যে অ্যাজমা পেশেন্টরাই পরবর্তীতে সিওপিডি হয়ে যাচ্ছে? এটা খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। কারণ এই কনফিউশন থাকতে পারে। এমন আমি আমি আমার হয়তো নাম বলার প্রয়োজন নাই। আমাদের ক্লিনিশিয়ানদের মধ্যে অনেকে মুখে বলতে শুনবো। এরকম অনেক অ্যাজমা থেকে অনেক সিওপিডি হয়ে গেছে। পেশেন্ট কিন্তু ধারণা থাকে। হ্যাঁ, অ্যাজমা থেকে সিওপিডি হয়ে গেছে তা ঠিক না। অ্যাজমা যদি লম্বা সময় ধরে থাকে, আনট্রিটেড থাকে, যে হু, মানুষগুলো হু, ওয়ারলেস থাকে, আনট্রিটেড থাকে তাদের যেটা হয় ক্রনিক পারসিস্টেন্ট ব্রঙ্কিয়াল অ্যাজমা ডেভেলপ করে। হু, হু, ক্রনিক পারসিস্টেন্ট ব্রঙ্কিয়াল অ্যাজমাটা এমন একটা কন্ডিশন যেখানে আমাদের ব্রঙ্কিয়াল মিউকোজা গুলা সাববেসমেন্ট মেমব্রেন ফাইব্রোসিস ডেভেলপ করে যায়। ফলে হু, হু, এই ব্রঙ্কিয়াল যে কনস্ট্রিকশনটা এটা প্রায় মানে পার্মানেন্ট হয়ে যায়। যেটা সিওপিডির ক্ষেত্রে ঘটে। সিওপিডিতে কিন্তু যে ব্রঙ্কো কনস্ট্রিকশন এটা প্রায় পার্মানেন্টলি হয় এবং এটাতে খুব একটা ডাইলেটেশন করা যায় না বা ব্রঙ্কোডাইলেটর তেমন কাজ নাই। আর অ্যাজমার একটা ভ্যারাইটি যেটা একদম লং স্ট্যান্ডিং আনট্রিটেড অ্যাজমা বা পোর ট্রিটেড অ্যাজমার ক্ষেত্রে একটা ডেভেলপ করে হু, হু, সেটাকে বলে ক্রনিক পারসিস্টেন্ট ব্রঙ্কিয়াল অ্যাজমা। সেটাকে আমরা অনেক ক্ষেত্রে আমরা সিওপিডির ইকুইভ্যালেন্ট ধরে রাখি। কারণ ওটার ক্ষেত্রেও আমরা এই যে হু, হু। অ্যাজমার যে ট্রিটমেন্ট দিয়ে যেমন আমরা ফ্রুটস পাই, ফলাফল পাই, সেটা ওটার ক্ষেত্রে পাই না। সেটাকে কিছুটা সিওপিডির মতো তুলনা হবে। বাট এটা অবশ্যই অ্যাজমা পেশেন্ট। তার স্মোকারও না, তার এনভায়রনমেন্ট পলিউশন নাই। কিন্তু তার অ্যাজমা ছিল ছোটবেলা থেকেই। সেটাকে সে বুঝতে পারে নাই বা ভালো মতো ট্রিটমেন্ট করতে পারে নাই। শেষ বয়সে এসে তার এটা ডেভেলপ করে গেল। এটা এরকম। কিন্তু সিওপিডিটা হচ্ছে যার কোনো অ্যাজমা ছিল না বা কখনো নাই। কিন্তু একটা পর্যায়ে এসে ধূমপান করলো, প্লাস এনভায়রনমেন্টাল পলিউশন শিকার হতো বা আদার্স মানে ইন্ডাস্ট্রিয়াল এক্সপোজার এগুলো থেকে তার ক্রনিক ইরিটেশন অফ দ্যা ব্রঙ্কিউল হয়ে তার পার্মানেন্টলি ইনফ্লেমড এবং ন্যারোড হয়ে আসলো। তখন তাদের এটা সিওপিডি হচ্ছে। কাজেই আমরা অ্যাজমা হ্যাঁ, সিওপিডি ওভারল্যাপ হতে পারে, অ্যাজমা আলাদাভাবে থাকতে পারে, সিওপিডি আলাদাভাবে থাকতে পারে এবং অ্যাজমার যদি আনট্রিটেড হয় একটা পর্যায়ে যেটা আ ক্রনিক পারসিস্টেন্ট ব্রঙ্কিয়াল অ্যাজমা ডেভেলপ করবে যেটাকে আমরা সিওপিডির ইকুইভ্যালেন্ট ধরি। সেখানে ট্রিটমেন্ট খুব একটা কাজে লাগে না। অনেক ধন্যবাদ স্যার। স্যার এখানে যদি একটু আমাদের সাথে শেয়ার করেন যে স্মোকিং এই বিষয়টির সাথে সিওপিডি আসলে কতটুকু সম্পর্কিত? বা অনেক সময় অনেকের আ ইয়ে থাকে যে আচ্ছা। স্মোকিং করতে দিবে। আবার এই জিনিসটা আসলে স্যার ফিজিশিয়ান হিসেবে আপনার মতামতটা আসলে কিরকম? সেটাকে আরো এগ্রিভেটেড করে কিনা? যাদের সিওপিডি হতে চায় তাদের ক্ষেত্রে আরো বেশি এগ্রিভেটেড করে কিনা এই স্মোকিং এর ইনহে আ হ্যাবিটটি স্যার? জি। সিওপিডির ক্ষেত্রে স্মোকিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বা একমাত্র স্মোকিংই সিওপিডি করে এটা একটা দীর্ঘদিন ধরে আমাদের
ধারণা ছিল ক্লিনিশিয়ানদের এবং সায়েন্টিস্ট যারা এটা নিয়ে রিসার্চ করতেছে তাদেরও যে স্মোকিং এন্ড স্মোকিং দ্য মেইন কজ অফ সিওপিডি। বাট এই ২০২০ সালের এদিকে এসে আমরা প্রথমে আমরা যে জিনিসটা কয়েকটা রিসার্চে মাল্টি সেন্টার মাল্টিভেরিয়েন্ট রিসার্চ আমরা দেখতে পেলাম যে আমরা বিভিন্ন আমরা অ্যাডভোকেসি প্রোগ্রাম, ব্যান্ডিং এবং ট্যাক্সেশন এগুলোর মাধ্যমে সিগারেট স্মোকিং এর হার কিন্তু অনেকটা কমে আসছে বাংলাদেশে, শুধু না সারা বিশ্বে অনেক কমে আসছে। কিন্তু স্মোকিং হার কমে আসলো, কিন্তু সিওপিডি কিন্তু তাতে কমে নাই। স্মোকিং পরে যেহেতু সিওপিডি কমলো না, তাহলে হোয়াটস দ্য রিজন? এটা নিয়ে যখন আব্দুল কালাম কান্ড চারিদিকে অনেক রিসার্চ করে দেখা গেল যে এয়ার পলিউশন এবং এনভায়রনমেন্টাল পলিউশন ইজ দ্য মেইন কজ অফ সিওপিডি প্যারালাল উইথ স্মোকিং। সো যারা স্মোকিং করছে এবং এনভায়রনমেন্টাল পলিউশন শিকার হচ্ছে তাদের ক্ষেত্রে যেটা আরো বেশি অ্যাগ্রাভেশন বা আরো বেশি সিভিয়ারিটি ডেভেলপ করে। বাট যারা স্মোক করে নাই, নন স্মোকার, তাদের মধ্যেও সিওপিডি আমরা পাচ্ছি, এবং যারা অল্প দিন স্মোক করছে বা করে বন্ধ করে দিয়েছে তাদের মধ্যে আমরা সিওপিডি পাচ্ছি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এনভায়রনমেন্টাল পলিউশন ইজ দ্য ইম্পর্টেন্ট রোল। সো and environmental pollution is the igniting factor বা developing factor for COPD. তবে একই পেশেন্ট যার শুধুমাত্র এনভায়রনমেন্টাল পলিউশন, তার যে সিভিয়ারিটি, সে যদি স্মোকিং করে দীর্ঘদিন তাহলে তার সিভিয়ারিটিটা অনেক বেশি হয়। স্যার এখানে একটু ঠিক এই জায়গাতে স্যার যেহেতু আপনি অ্যান্সারটা করছেন সিওপিডি অ্যাজমা পরবর্তীতে সিওপিডি হবে কিনা, এখানে এই প্রশ্নটা থেকে যাচ্ছে যে সিওপিডি পেশেন্টদের কি স্যার লাং ক্যান্সার হওয়ার চান্সেসটা অন্যদের চেয়ে বেশি থাকে কিনা স্যার, এটা যদি একটু আমরা জানি। অবশ্যই সিওপিডি পেশেন্টদের বলে কথা না, সিওপিডি যে কারণে হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে যে স্মোকিং। সো যারা স্মোকার তাদের ক্ষেত্রে লাং ক্যান্সারের সম্ভাবনা অনেক বেশি। সিওপিডির মতো ডেভেলপ করবে, একই সাথে তার লাং ক্যান্সারও ডেভেলপ করবে। এবং যে মানুষগুলো, একটা মানুষ যে ধূমপান করে, স্মোকিং করে, কিসের জন্য করে? একটা উপাদান, সেটা হচ্ছে নিকোটিন। নিকোটিনটা আমরা কোথায় পাই? নেচারে পাওয়া যায়। নিকোটিনটা আসে হচ্ছে টোবাকো বার্নের। তা আমরা যখন টোবাকোটাকে একটা ফরম্যাটে সিগারেটের মধ্যে ঢুকে ওটাকে আগুন লাগায় দিই, তখন এটা বার্ন হলে এখান থেকে নিকোটিন তৈরি হয়। সেই নিকোটিনটা একটা গ্যাসেস ফর্মে শ্বাসনালীতে যায় এন্ড ওয়েলবিং হয় মানুষের, এটা দিয়ে ইউফোরিয়া হয়, ওয়েলবিং হয়। কিন্তু এই যে সিগারেটটা বার্ন করা হচ্ছে নিকোটিনের জন্য, এই তামাকটাকে বার্ন করা হচ্ছে, এটার সাথে 246টা ভোলাটাইল ম্যাটেরিয়াল তৈরি হচ্ছে। দিস অল আর অ্যালকালয়েডস থেকে শুরু করে বিভিন্ন ধরনের অ্যালার্জি ইরিটেন্ট গুলো, এবং এগুলো কার্সিনোজেনিক এটার মধ্যে থাকতেছে। দিস অল গো ইনসাইড। আপনি যদি শুধুই নিকোটিনটা নেন এখান থেকে বের করে, অন্য কিছু না নেন, তাহলে কিন্তু তার আপনার লাং ক্যান্সার সম্ভাবনা থাকে না। কিন্তু এই নিকোটিন নিজে যেগুলো বার্ন হচ্ছে কার্সিনোজেন, সেগুলো এয়ারওয়েতে যাচ্ছে এবং আলটিমেটলি আমাদের একটা মাত্রা ক্রস করলে সেটা ব্লাডেও চলে যাচ্ছে। সেই ওটা আমাদের যাওয়ার পরে বিভিন্ন ধরনের, শুধু লাং ক্যান্সার না, অন্যান্য শরীরের অন্যান্য ক্যান্সার গুলো, ব্লাডার বা জিআইটি, অন্যান্য ক্যান্সার ভূমিকা পালন করে। তবে লাং ক্যান্সার একটা ভ্যারাইটি, স্মল লাং সেল ক্যান্সার, যেটা স্কোয়ামাস সেল ক্যান্সার, এগুলো কিন্তু স্মোকারদের মেইনলি হয়ে থাকে। পাশাপাশি যারা আপনার ইনডাইরেক্ট স্মোকার, ইনডাইরেক্ট বা প্যাসিভ স্মোকার, যারা স্মোক করছে না কিন্তু পাশে বসে আছে, তার পাশে একজন স্মোক করতেছে, সে নিকোটিনটা পাচ্ছে না, বরং অন্য যে জিনিসগুলো ওখান থেকে বার্নের মাধ্যমে তৈরি হচ্ছে সেগুলো সে ইনহেল করতেছে। সেই ইনহেল করে তার কিন্তু ফলে দেখা গেছে একটা স্টাডি হয়েছে এটা নিয়ে, যে প্যাসিভ স্মোকার যারা, তারা কিন্তু প্রায় ইকুয়াল চান্স অফ ডেভেলপিং লাং ক্যান্সার যারা স্মোক করতেছে তাদের সমান। সো এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, কাজে আমাদের লাং ক্যান্সার তো অবশ্যই হতে পারে। এছাড়া আপনার যারা স্মোক করে না তাদেরও কিন্তু লাং ক্যান্সার ডেভেলপ করে, এবং মোস্টলি সাধারণত অ্যাডিনোকার্সিনোমা আর একটা ভ্যারাইটি, যেটা নন স্মোকারদের হয়ে থাকে। সো স্মোকার এবং নন স্মোকার দুজনেই লাং ক্যান্সার হতে পারে, তবে যারা স্মোক করে তাদের ক্ষেত্রে এটার সম্ভাবনা অনেক বেশি। স্যার অনেক ধন্যবাদ। আমরা যেহেতু একদমই শেষ পর্যায়ে আছি স্যার, ছোট্ট একটা স্মল ব্রেক নিব। ব্রেক নিয়ে এসে আমরা সিওপিডি পেশেন্টদের ক্ষেত্রে ইনহেলারের আসলে অনেক সময় অনেকে ভেবে থাকেন যে করলে মনে হয় একটু ভালো ফিল করবো বা ভালো লাগবে, এটার আসলে গুরুত্বটা সম্পর্কে জানবো। তার একটা ছোট্ট বিরতি হচ্ছে। সুপ্রিয় দর্শক, অ্যাস্ট্রো ফার্মা প্রেজেন্স অ্যাজমা টক উইথ ডক্টর এস.এম. আব্দুল্লাহ আল মাহমুদ, পাওয়ার্ড বাই মন্ট্রিল এয়ারফ্লো ডক্টর পৌষাটির পর্যায়ে সময় হয়ে এসেছে ছোট্ট একটি বিরতিতে যাবার। বিরতির পর ফিরে আসছি, থাকবেন আমাদের সাথেই।
সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে এলাম অ্যাস্ট্রো ফার্মা প্রেজেন্স অ্যাজমা টক উইথ ডক্টর এস এম আব্দুল্লাহ আল মামুন, পাওয়ার্ড বাই মন্ট্রিল এয়ারফ্লো ডকোপা। আমাদের আজকের আয়োজনটি আমরা বিশেষভাবে করছি ওয়ার্ল্ড অ্যাজমা ডে উপলক্ষে, এবং এবারে যে থিমটি আছে ইনহেলার ইউজ সম্পর্কে। সো এই বিষয়টিতে আমাদের সিওপিডি তো একটা কথা থেকে যে সিওপিডি পেশেন্টরা ইনহেলার ইউজ করাটার ব্যাপারে কোনো ধরনের কি কোনো রিসার্চ আছে কিনা, যে তারা একটু বেটার ফিল করে বা এটা করতে পারে, বা করলে তাদের খারাপ লাগাগুলো একটু ভালো লাগতে পারে, এরকম কোনো কিছু বিষয় আছে কিনা স্যার? হ্যাঁ, সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে আমাদের তো অবশ্যই আমরা অ্যাজমা এবং সিওপিডি দুটাই তো আমাদের শ্বাসনালীর অসুখ। কাজে শ্বাসনালীর অসুখটা আমাকে ওষুধ তো অবশ্যই শ্বাসনালীতে প্রয়োগ করলেই এটা ভালো হবে। তবে অ্যাজমার ক্ষেত্রে যেমন এই ওষুধগুলো শ্বাসনালীতে প্রয়োগ করে যেমন সরাসরি সাথে, সাথে যে বেনিফিটটা পাওয়া যায়, অ্যাজমা সিওপিডির ক্ষেত্রে সেরকম পাওয়া যাচ্ছে না। কিন্তু তারপরেও আমাদেরকে যতটুকু পাওয়া যায় একটা লিমিট পর্যন্ত পাওয়া যাবে এবং পেশেন্টকে সেটা বলতে হবে যে আপনি যে এটার থেকে যে বেনিফিটটা পাবেন সেটা অবশ্যই পাবেন, কিন্তু এটার মাত্রা এর চেয়ে বেশি না। বেশি আপনার এক্সপেকটেশন হবে না। এর চেয়ে বেশি যদি আপনি এক্সপেক্ট করেন তাহলে দেখা যাবে আপনি হতাশ হবেন। কিন্তু এইজন্য আমরা সিওপিডি পেশেন্টদেরকে আমরা তাদেরকে নির্দিষ্ট মাত্রার ওষুধগুলো প্রয়োগ করতে বলি এবং সেটা একটু আলাদা হবে অ্যাজমা পেশেন্ট থেকে। এখানে সাধারণত ট্রিপল কম্বিনেশনটা বেশি ইউজ করা হয় সিওপিডির ক্ষেত্রে। যেখানে লামা এবং আইসিএস কম্বিনেশন, যেটা একটা লং অ্যাক্টিং মাসকারনিক অ্যান্টাগনিস্ট, তারপরে একটা লং অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট আর একটা হচ্ছে আইসিএস মানে কর্টিকোস্টেরয়েড। এই কম্বিনেশনটা সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে বিভিন্ন স্টাডিতে, স্মার্ট স্টাডি সহ বিভিন্ন স্টাডিতে এগুলো খুব বেনিফিশিয়াল পাওয়া গেছে এবং সেইজন্য এই প্রিপারেশন গুলো সিওপিডি পেশেন্টদেরকে ব্যবহার করতে হয়। সেটা অবশ্যই এমডিআই হতে পারে, ডিপিআই হতে পারে এবং মোস্ট অফ দ্যা সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে ট্রিপল কম্বিনেশন গুলো এখন কিন্তু ডিপিআই বেশি পাওয়া যায়, ড্রাই পাউডার ইনহেলার ফর্মে। হ্যাঁ, এই ড্রাই পাউডার ইনহেলার ফর্মে সে এটা ইউজ করবে। সেটা সাধারণত দিনে একবার নিলেই চলে। ওয়ান টাইম সে ডেইলি এটা ইউজ করে যাবে। আর পাশাপাশি তার যেটা রিলিভার মেডিকেশন সালবিউটামল এবং কোন ক্ষেত্রে সালবিউটামল এবং স্টেরয়েডের কম্বিনেশন, শর্ট অ্যাক্টিং সালবিউটামল, যেটা বিটা অ্যাগনিস্ট সালবিউটামল তার সাথে স্টেরয়েডের কম্বিনেশন, এটা সে রিলিভার হিসাবে নিবে। নিয়ে সে তার ডেইলি যে দৈনন্দিন যে কার্যকলাপ সেগুলো সে চালিয়ে যাবে। কিন্তু তাকে মনে রাখতে হবে যে যেহেতু তার এটা সিওপিডি, তার কাজের একটা লিমিটেশন থাকবে। সে বেশি উপরের মানে হুম, হুম, হুম। স্টেয়ারে অনেক দূর পর্যন্ত উঠতে পারবে না। সে যেকোনো স্পোর্টস, যেকোনো আ ম্যারাথন বা এগুলোতে তার যাওয়া ঠিক হবে না। অ্যাজমা পেশেন্টকে যেমন আমরা ওষুধটা প্রয়োগ করে বলি যে আপনি এখন করতে পারেন, কোন প্রবলেম নাই। সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে না। সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে তার লিমিটেশন আছে। এর বেশি সে কাজ করতে পারবে না। কিন্তু সে ইনহেলার গুলো বা এমডিআই গুলো, ডিপিআই গুলো সে নিয়মিত ব্যবহার করবে। এছাড়া পাশাপাশি সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে আমরা যে রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম গুলো দিই তার মধ্যে যেমন ইনহেলারের পাশাপাশি বা মেডিকেশনের পাশাপাশি তার ব্রিথিং এক্সারসাইজ ভেরি ইম্পোর্টেন্ট। যে ব্রিথিং এক্সারসাইজ এর মাধ্যমে তার ট্র্যাপড এয়ারটাকে বের করতে হয়। কোস্টাল বা ডায়াফ্রাগমেটিক ব্রিথিং, পার্ট স্লিপ ব্রিথিং এগুলো আমরা দিয়ে থাকি। তারপরে তার ক্ষেত্রে নিউট্রিশন ভেরি ইম্পোর্টেন্ট। সে লো কার্বোহাইড্রেট, হাই প্রোটিন ডায়েট খাবে। এটা তার জন্য ইম্পোর্টেন্ট। এরপরে আসে তাকে কাউন্সেলিং করা, তাকে মেন্টালি সাপোর্ট দেওয়া। এটা একটা পয়েন্ট আসে। ফাইনালি তাকে ভ্যাকসিনেশন করা। কারণ একটা সিওপিডি পেশেন্টের অ্যাগ্রাভেশনটা হয় মূলত ইনফেকশনের মাধ্যমে। সো ইনফেকশনটাকে প্রিভেন্ট করার জন্য তাকে আমরা প্রতি বছর যেটা ফ্লু শট বা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এবং ওয়ান্স ইন লাইফ যেটা নিউমোনিয়া ভ্যাকসিন এগুলো একটা দিয়ে থাকি। তার যেন ইনফেকশনটা এট লিস্ট কম হয়। আর তার ইমিউনিটি বাড়ানোর প্রয়োজন। সেক্ষেত্রে আমরা তার ইমিউনো এনহ্যান্সমেন্ট যে সমস্ত ভিটামিন বা ওষুধপত্র পাওয়া যায় সেগুলো ব্যবহার করবে। প্রোটিন জাতীয় জিনিস সে বেশি খাবে, কার্বোহাইড্রেট কম খাবে যাতে শরীরে কার্বন ডাই অক্সাইড কম হয়। সো এই যে একটা ম্যানেজমেন্ট, একটা লম্বা রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম, এগুলো দিয়ে আমরা একটা সিওপিডি পেশেন্টকে কিছুটা হলেও মিনিমাইজ করে তাকে কর্মক্ষম রাখতে পারি। এটাই সিওপিডি ট্রিটমেন্ট। অনেক ধন্যবাদ স্যার। স্যার, আমরা যেহেতু একদমই শেষ পর্যায়ে আছি, আমাদের আজকে বিষয়টি ছিল অ্যাজমা ও সিওপিডি। এটি নিয়ে যদি শেষ কোনো সার্বিক কোনো পরামর্শ থাকে দর্শকদের উদ্দেশ্যে স্যার। হ্যাঁ, কাজে আপনার অ্যাজমা না সিওপিডি এটা আপনি নিজে আপনার চিকিৎসকের কাছে জেনে নেন এবং ২ টার ওভারল্যাপ আছে কিনা সেটাও জেনে নেন। কাজে আপনার সেক্ষেত্রে আপনার চিকিৎসা প্রয়োগটা আপনার সহজ হবে এবং আপনি যে পেশেন্ট অ্যাজমা অথবা সিওপিডি ঠিক সেই লাইন মতো আপনি চিকিৎসা করুন। তাহলে কিন্তু আপনি বেনিফিটেড হবেন এবং আপনি আপনার একটা স্ট্যান্ডার্ড লাইফ আপনি মেইনটেইন চালিয়ে যেতে পারবেন। কারণ এই অসুখগুলোতে কিন্তু হার্ট ডিজিজ এর মতো হঠাৎ করে মানুষ মৃত্যু ঘটে না। এটা আপনাকে যতদিন আপনার হয়তো আয়ু বা আল্লাহ তাআলা আপনাকে হায়াত রেখেছে বা আপনার যতদিন পর্যন্ত আপনার লাইফ এক্সপেক্টেন্সি আছে ততদিন চলবে। তবে আপনার ভোগান্তিটা যেন না হয়, সেই ভোগান্তিটা মিনিমাইজ করার জন্য আপনাকে প্রপার ট্রিটমেন্ট চালিয়ে যেতে হবে। সেটাই সকলের ক্ষেত্রে আমার পরামর্শ।
স্যারকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে ফেসবুকে হেলথ টক পেজে জয়েন করা, আপনার মূল্যবান বক্তব্য আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি ওয়ার্ল্ড অ্যাজমা ডেতে আমরা যেসব পরামর্শগুলো দিচ্ছি সবাই ভালোভাবে মেনে চলবে এবং ভালো থাকবে। স্যারকে অনেক ধন্যবাদ।